মাত্র কয়েকটা ঘণ্টার মধ্যে পুরো মধ্যপ্রাচ্য আর সত্যি বলতে গেলে গোটা বিশ্বই এমন একটা লড়াইয়ে জড়িয়ে পড়ল যা দশকের পর দশক ধরে তৈরি হয়েছিল। চলুন আজ আমরা সেই প্রথম বিস্ফোরক ৭২ ঘণ্টার ভেতরে ঠুকে দেখি। এই কথাগুলোই কিন্তু একটা যুদ্ধ শুরু করে দিল, যা মাত্র কয়েক ঘণ্টায় পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করে ফেলে। আর এই আদেশটা দেয়া হয়েছিল এয়ার ফোর্স ওয়ান থেকে, যা পুরো ব্যাপারটাকে আরও নাটকীয় করে তোলে। কিন্তু এই সংঘাতটা হুট করে শুরু হয়ে যায়নি। এর পেছনের সপ্তাহগুলোতে উত্তেজনা একেবারে চরমে পৌঁছেছিল। বলতে পারেন একটা অনিবার্য সংঘাতের জন্য মঞ্চটা পুরোপুরি তৈরি ছিল। এই টাইমলাইনটা একবার দেখুন, তাহলেই বুঝবেন ঘটনাগুলো কত দ্রুত ঘটছিল। জানুয়ারিতে ইরানে যখন বিক্ষোভকারীদের উপর ব্যাপক দমনপীড়ন চলছে, তখন মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করছেন সাহায্য আসছে। এর পরপরই ২০০৩-এর ইরাক আক্রমণের পর মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক সমাবেশ শুরু করে আমেরিকা। আর ফেব্রুয়ারিতে এসে শেষ চেষ্টা হিসেবে যে পারমাণবিক আলোচনা চলছিল, সেটাও ব্যর্থ হলো। মানে যুদ্ধের জন্য যা যা দরকার সবকিছুই যেন এক এক করে মিলে যাচ্ছিল। সামরিক অভিযানের কোড নেমগুলো সবসময় বেশ নাটকীয় হয়, তাই না? এপিক ফিউরি, রোরিং লায়ন, বাহ কী সব নাম! শুনলেই মনে হয় যেন বিশাল কিছু একটা হতে চলেছে। আর হ্যাঁ, এই জমককালো নামের আড়ালে ছিল আসলেই বিশাল কিছু, একটা সুপরিকল্পিত ধ্বংসযজ্ঞের নীলনকশা। এখানে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? দুটো আলাদা দেশ, দুটো আলাদা নামের অপারেশন, কিন্তু লক্ষ্য দেখুন প্রায় হুবহু এক। উদ্দেশ্যটা একদম পরিষ্কার, শুধু সামরিক স্থাপনা টার্গেট করার নয়, ইরানের পুরো শাসন কাঠামোকেই যেন ভেঙে দেওয়ার প্ল্যান ছিল। আচ্ছা, একটা বোমা ফেলারও আগে যুদ্ধটা কিন্তু শুরু হয়ে গিয়েছিল মহাকাশে আর সাইবার স্পেসে। এটাকে বলা হচ্ছে কিক দ্য ডোর স্ট্র্যাটেজি, মানে আসল আক্রমণের আগে দরজায় লাথি মেরে ভেঙে ফেলার মতো একটা ব্যাপার। এর মাধ্যমে ইরানের সেন্সর নেটওয়ার্ক আর এয়ার ডিফেন্স সিস্টেমকে পুরোপুরি অকেজো করে দেওয়া হয়। সোজা কথায় ইরানকে নিজেদের আকাশ রক্ষার ক্ষেত্রে একেবারে বধির আর অন্ধ বানিয়ে দেওয়া হয়েছিল। আর আক্রমণটা কখন শুরু হয়েছিল জানেন? তেহরান সময় সকাল ৯:৪৫। হ্যাঁ, দিনের আলোয়। রাতের অন্ধকারে বিমান হামলার যে চিরাচরিত ধারণা, সেটাকে একেবারে ভেঙে দেওয়া হলো। এর একটাই উদ্দেশ্য ছিল ইরানকে এমন সময়ে অপ্রস্তুত অবস্থায় ধরা, যখন তারা আক্রমণের কথা ভাবতেই পারবে না। ভাবুন তো একবার, প্রথম ধাপেই ইসরায়েলের ২০০টা জেট, ২০০টি যুদ্ধবিমান একসাথে ইরানের আকাশে হানা দিচ্ছে। এটা ছিল ইসরায়েলের বিমানবাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় একক অভিযান। আর ঠিক তারপরই আসলো মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তি প্রদর্শন। প্রথম ১২ ঘণ্টার মধ্যে ৯০০টি হামলা। মানে সংঘাতের তীব্রতাটা শুরু থেকেই ছিল একেবারে চরম পর্যায়ে। আর বোমার সংখ্যাটা দেখুন, অপারেশন শুরুর পর থেকে ইসরায়েল একাই ২৫০০-এরও বেশি বোমা ফেলেছিল। জাস্ট চিন্তা করুন, মাত্র কয়েকদিনে ২৫০০ বোমা। এই সংখ্যাটাই বলে দেয় বোমা বর্ষণের তীব্রতাটা আসলে কেমন ছিল। কিন্তু আসল উদ্দেশ্যটা কী ছিল? এটা শুধু পরিকাঠামো ধ্বংস করা ছিল না। আসল লক্ষ্য ছিল ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেকে হত্যা করা। হ্যাঁ, এটা ছিল একেবারে অপর থেকে নেতৃত্বকে শেষ করে দেওয়ার একটা চেষ্টা। খামেনির কম্পাউন্ডকে টার্গেট করা হয়েছিল ঠিক এই কারণেই। তবে আক্রমণের জবাব আসতে একদমই দেরি হয়নি। ইরান খুব দ্রুত আর ব্যাপকভাবে পাল্টা হামলা শুরু করে দিল। আর এর ফলেই পরিস্থিতি চোখের পলকে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করল। প্রথম আর সবচেয়ে অবধারিত টার্গেট ছিল ইসরায়েল। হঠাৎ করে সারা দেশে ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়তে শুরু করল, যা একটা নতুন আতঙ্ক তৈরি করল। কিন্তু সংঘাতটা শুধু ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ থাকল না। এটা ঠিক যেন দাবানলের মতো পুরো উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়ল। বাহরাইনে থাকা মার্কিন নৌঘাঁটিতেও হামলা হল, যা আমেরিকাকে সরাসরি এই প্রতিশোধের খেলায় টেনে আনল। কয়েক ঘণ্টার মধ্যেই টার্গেটের তালিকা আরও লম্বা হতে শুরু করল। এবার শিকার হল কুয়েত। ইরানের এই প্রতিশোধকমূলক হামলায় পুরো অঞ্চলটাই একটা গভীর সংকটের দিকে এগিয়ে যাচ্ছিল। আর এখানেই শেষ নয়, সংঘাতের আগুন এবার পৌঁছে গেল অর্থনৈতিক কেন্দ্রগুলোতেও।
দুবাই এয়ারপোর্ট আর বুর্জ আল আরবের মতো বিশ্বজুড়ে পরিচিত জায়গায় হামলা চালিয়ে ইরান যেন একটা বার্তা দিতে চাইল, এই যুদ্ধে কেউই নিরাপদ নয়। এর পরের ৪৮ ঘণ্টায় এই সংঘাতটা আরও ছড়িয়ে পড়ল, একটা বিশৃঙ্খল বহু ফ্রন্টের যুদ্ধে পরিণত হল, যা পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলল। আর এই বিশৃঙ্খলার ফল কি হল? দেখুন, দুঃখজনক সব ভুল হতে শুরু করল। যেমন কুয়েতের ডিফেন্স ভুল করে আমেরিকারই ৩টা F-15 বিমান ভূপাতিত করে ফেলল, সাইপ্রাসে ব্রিটিশ বিমান ঘাঁটিতে ড্রোন হামলা হলো, আবার সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসও হামলা হলো। মানে শত্রু মিত্রের ভেদাভেদ প্রায় মুছে গিয়েছিল, আর আরও অনেক দেশ এই সংঘাতে জড়িয়ে পড়তে বাধ্য হচ্ছিল। এর মধ্যে ইরান একটা বিশাল চাল দিল, হরমুজ প্রণালী বন্ধ করে দিল। এটা ছিল বিশ্ব অর্থনীতির ওপর একটা বিরাট আঘাত, কারণ বিশ্বের তেল সরবরাহের একটা বিশাল অংশ এই পথ দিয়ে যায়, আর সেটা বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে এর প্রভাব পড়ল প্রায় সাথে সাথে। তো মাত্র ৩ দিনের লড়াইয়ের পর ছবিটা কি দাঁড়ালো? পুরো অঞ্চলটাই তখন একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড, ভয়ঙ্কর এক পরিস্থিতি। আর এই যুদ্ধের সবচেয়ে মর্মান্তিক দিকটা হল এর মানবিক মূল্য। এই সংখ্যাগুলো দেখুন, প্রথম ৭২ ঘণ্টায় ৭০০রও বেশি ইরানি বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন। অন্যদিকে ইসরায়েলের ৯ জন এবং মার্কিন সামরিক বাহিনীর ৬ জন হতাহত হয়। এই সংখ্যাগুলোই যুদ্ধের আসল ভয়াবহতাটা তুলে ধরে, বিশেষ করে সাধারণ মানুষদের জন্য, যারা এই সংঘাতের সবচেয়ে বড় শিকার হয়েছিলেন। তাহলে প্রশ্নটা হলো, ৩ দিনের এই ফিউরি বা প্রচণ্ড ক্রোধের পর যখন সিংহেরা খাঁচা থেকে বেরিয়ে যায়, তখন কি ঘটে? প্রাথমিক হামলা শেষ, প্রতিশোধের চক্র শুরু। এরপর কি হতে পারে তার ভয়ঙ্কর অনিশ্চয়তাটা ভাবলেই কেমন যেন লাগে, তাই না?